টাকা নিয়েছিস। তোর কাছ থেকে অনেকদিন টাকা নেইনি, তাই তোর সাথে দেখা হওয়ার পর টাকা না নিলে হয়? কুত্তা, তোকে আমি। মামা আপু চুপচাপ আমাদের কাহিনী দেখছে আর হাসছে। আস্তে আস্তে তোমার রিলেশনের এমন বারাটা বাজাবো না, আর কখনো জোড়া লাগবে না। না না দোস্ত, তুই আমার কলিজার দোস্ত না। এতে হবে না, কিছু লাগবে। কত লাগবে বল? এই তো সোনা, লাইনে এসেছো, 5,000 টাকা দিলেই হবে। একটু কম করা যায় না? আমি এসব বিষয়ে বেশি কথা বলি না। তোকে আমি দেখে নিব। আচ্ছা, দেখে নিস। আচ্ছা ভাবি, আপনি ওকে একটু সাহায্য করবেন প্লিজ। আচ্ছা, ও কি করেছে সেটাই আমি জানি না। আচ্ছা শোনেন তাহলে। নীলা বলতে শুরু করলো 1 সপ্তাহ আগের ফ্ল্যাশব্যাক। আমি সেদিন একটু ছোট বোনকে দোকানে নিয়ে গিয়েছিলাম। তার মধ্যপথে ওর সাথে দেখা। তারপর ও বলল, কিরে তুই এখানে? আর অন্যজনকে তো দেখলাম না। থাক, তোকে বলবো না। আরে বল, বললে আমি কি পাবো? কি হয়েছে তাই বল। হাবিবকে তুই কি করতে দেখেছিস? আমি কাউকে শুধু শুধু কিছু বলি না। আচ্ছা কি লাগবে বল, তবুও বল ও কি করেছে। যদি 5,000 টাকা দিস তাহলে বলতে পারি। আচ্ছা দিব, এখন তো টাকা আনি নাই, কাল সকালে দিব। এনে এখন বল। আমি বাকি কাজ করি না। এখন তো আনি নাই, এত টাকা দিব কি করে? কেন, তোর বিকাশে টাকা আছে না? সেখান থেকে দে। ওকে দিতেছি, দাঁড়া। দে। তারপর আতিক দেখে ওর নম্বরে বিকাশ থেকে মেসেজ এসেছে। টাকা তো দিয়েছি, এখন বল। শোন, আমাকে হাবিব ফোন দিয়ে বলেছে ও এখন এখানে আসছে। কি? কুত্তা, তুই আমাকে আবার বোকা বানিয়ে নিলি। ওই দেখ, হাবিব আসতেছে। আমি পিছনে তাকিয়ে দেখি সত্যি হাবিব আসছে। তারপর আতিকের দিকে ঘুরেই দেখি ও নেই, আর হাবিব আমার কাছে চলে এসেছে। কি হয়েছে তোমার, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে বলো না আতিক, আমাকেও আজকে বোকা বানিয়ে টাকা নিল। কেন, কি হয়েছে? তারপর ওকে সব খুলে বললাম। পারেও বটে। এই ছিল সেদিনের ঘটনা। ফ্ল্যাশব্যাক শেষ। ও তোমাকে এত বোকা বানিয়েছে? ও শুধু আমার থেকে নয়, ওদের সবার থেকেই নিয়েছে। আমাদের কাছ থেকেও নিয়েছে। কুত্তিগুলা। ওই তুই চুপ থাক। তুই ওদের সাথে এত ফাজলামো করিস কেন? আমি ভয় চুপ। এখন এসব বাদ, আমাদের রিলেশনের জন্য অনেক ট্রিট নিয়েছো। এখন আমাদের ট্রিট দিয়ে একটু ধন্য কর। তোর কাছ থেকে আজকে কিছু হলেও খরচ তো করতে পারবো। আমার কাছে খুচরা থাকলে 2 বা 1 টাকা দিয়ে তোদের মতো ফকিরদের বিদায় করতাম, কিন্তু তাও নাই। মাফ কর প্লিজ। কুত্তা, তুই আজকে যাই বলস না কেন, তোর আজকে ট্রিট দিতেই হবে। তোরা তোদের ভাবির কাছ থেকে ট্রিট নিয়ে নে। জানিস তোদের ভাবি কত ভালো, সে নিজেই বলছে তোদের ট্রিট দিবে। কুত্তা, আমি তোকে কখন বললাম? এটা আমাকে সকালে থাপ্পড় দেওয়ার জন্য একটা সামান্য বাস। সত্যি আমাদের ভাবি এত ভালো যে আমাদের ট্রিট দিতে চায়। মামা পড়ে গেছে মাইনকার চিপাই, মনে মনে ভাবতেছে কুত্তাটা আমাকে এভাবে বাজাবে বুঝতে পারি নাই। এখন মনে হয় আমার টাকাগুলো গেল। কুত্তা, তোর ব্যবস্থা পরে করতেছি, এখন ওদের ট্রিট দিয়ে নেই। আচ্ছা চলো। আরে আরে, আমার বন্ধুরা আছে না, ওদেরও আসতে বলি। যতই হোক ওর বন্ধুর গপ ট্রিট দিবে। কুত্তাটা আমার টাকার আজকে 12টা বাজাবে। আচ্ছা আসতে বল। তারপর আমি সাইডে গিয়ে আমি হাবিবকে কল দিলাম। কোথায় তুই? এই তো এখানে আড্ডাখানায় আছি। সবাই আছে, ওদের নিয়ে রেস্টুরেন্টে চলে আয়। কোনো প্রশ্ন করবি না, যেভাবে বলবো সেভাবে কাজ করবি। ওকে। শোন, তাহলে রাস্তায় কিছু পথশিশু থাকলে তাদের নিয়ে আসবি, আর ওদের এমন জায়গায় বসাবি যেন মামা আপু না দেখে। কিন্তু করছিসটা কি বলবি তো? বললাম না, কালকে তোদের সব বলবো। তারপর মাওয়া আপুদের কাছে এসে বললাম চলো সবাই। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। কিছুক্ষণ পর হাবিবরাও চলে আসলো। তারপর শুরু হলো খাওয়া। আমরা ছেলেরা এমন খাওয়া খাচ্ছে মনে হয় 2 দিন কেউ কিছু খাই নাই। হাবিব তো বলেই ফেললো, ভাবি আপনি দেখতে যেমন সুন্দর তেমনি মনটাও অনেক ভালো। মাওয়া ওর কথা শুনে শুধু মুচকি হাসছে মানবতার খাতিরে, আর মনে মনে বলছে এগুলো ফাজিলটার ফ্রেন্ড নাকি রাক্ষস? আজকে টাকাগুলো গেল। খাওয়া শেষে ওয়েটার যখন বিলের কাগজ হাতে দেয় তখন মাওয়া আপু অবাক, কারণ বিল হয়েছে 12,550। তখন মাওয়া আপু ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলো, এত বিল হলো কি করে? আসলে ম্যাম, ওই যে দেখেন বাইরে দাঁড়িয়ে আছে,
আপু দেখে 50টার মতো পথশিশু দাঁড়িয়ে আছে। তো আমার কি? আর কি ম্যাম, ওরা ওই স্যারেদের সাথে এসেছে। আমি তাকিয়ে দেখি মামা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তার উপর আমি দিলাম, আবার চোখ টিপ দিলাম। এতে তো ও আরো তেলে বেগুনে জ্বলে উঠলো। ফাজিল, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, তার উপর আবার চোখ টিপ মারিস? তোর একটা ব্যবস্থা করতে হবে। আমার সাথে ফাজলামো করার মজা হারে হারে টের পাবি। আচ্ছা, এই নিন টাকা। তারপর সবাই রেস্টুরেন্ট থেকে বের হলাম। তারপর সবাই মামা আপু ও আমার কাছ থেকে বিদায় নিল। এখন চলেন। হারামি, তোর জন্য আমার কতগুলো টাকা গেল। এটা আমাকে থাপ্পড় দেওয়ার জন্য। তাই দেখবানি মজা। এখন বাসায় চল। ওকে চলো। তারপর বাইক চালাতে শুরু করলাম। বাইক একটা দোকানের সামনে থামালাম। তারপর জিজ্ঞেস করলাম, আইসক্রিম খাবা? ফল্ট করছিস। থাক, তোমার খাওয়া লাগবে না, আমি একাই খাইছি বলে চলে গেলাম দোকানে। কুত্তা, আমাকে ফেলে এখন আইসক্রিম খাবে? এর একটা শাস্তি দিতেই হবে। আর আমিও বা ওটা কেন বলতে গেলাম? আমি দোকানে দুটো আইসক্রিম কিনে চলে আসলাম। আমি আপুর সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাইছি আর চোখে আপুর দিকে তাকাইছি। দেখি আপু আমার দিকে তাকিয়ে আছে। কুত্তাকে দুটো এনে আমাকে একটা দিচ্ছে না কেন? তারপর আমি বললাম, এই নিন। দে। আপনাকে না দিলে আমার পেট খারাপ হতো, তাই দিলাম। আইসক্রিম নিয়ে খোটা দিচ্ছিস? দাঁড়া, আজকে বাসায় যেয়ে নেই। তারপর আইসক্রিম খেয়ে দুজনে বাসায় আসলাম। আমি রুমে ফ্রেশ হয়ে ফেসবুকিং করছি। এমন সময় মামা আপু এলো। এ কি, তুমি আমার রুমে? তোর বান্ধবীদের সামনে কি যেন পরিচয় করিয়ে দিলি? ওটা তো আমি এমনি বলছিলাম। হারামি, তোর ফাজলামো ছুটাচ্ছি। দাঁড়া। বলেই দিল একটা বাড়ি। আরে ব্যথা পাচ্ছি তো। কুত্তা, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, আবার আইসক্রিম নিয়ে খোটা দিচ্ছিস? এই বলে এলো পাতারি মারতে শুরু করলো। আমাকে এমন ভাবে মারছে, পুরো শরীর ব্যথা করছে। অনেকক্ষণ মারার পর থামলো। আর কখনো আমার সাথে ফাজলামি করতে আসলে আবার এমন মারা মারবো। এই বলেই চলে গেল। হু, বাল মারবা? বড় বলে কিছু বললাম না। যতই হোক তুমি আমার ক্রাশ, আর আমার ফাইজলামও তুমি আটকাতে পারবে না। আমাকে মানার শাস্তি তোমাকে ফাইজলামও করেই দেব। আমি রুমে বসে একা একা। তারপর বন্ধু হাবিবকে কল দিলাম। হ্যালো, বল। দোস্ত, কাউকে লাঠি দিয়ে পিটালে তার শরীরে যে ব্যথা হয়, তার ওষুধ নিয়ে বাসায় আয়। কেন, তোকে আবার কে মারছে? তুই বাসায় আয়, তোকে সব বলছি। আর হ্যাঁ, ওষুধ যেন কেউ না দেখে। আচ্ছা, আসছি। আয় বলেই টুট টুট ফোন কাটলাম। তারপর হাবিব বাসায় আসলো ওষুধ নিয়ে। আমি খেয়ে নিলাম। এখন বল কি হয়েছিল। তারপর হাবিবকে সব খুলে বললাম। শালা, তুই আজকে ভাবির হাতে মার খেলি? হুঁড়ে, তোদের ভাবি অনেক রাগী। ভাই, আমার নীলা যেন এমন না হয়। শালা, যে বেশি রাগী হয় ভালোবাসতেও সে বেশি জানে। তা ঠিক। এর মধ্যে ভাবি আমাদের ডিনারের জন্য ডাকলো। আমরা না করে দিলাম। কারণটা তো আপনারা জানেনই, আপু ট্রিট দিছিল আর হাবিবকে আজ বাসায় যেতে দেয়নি। তাই দুজনে গল্প করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি শরীরে কোনো প্রকার ব্যথা নেই। তারপর আমি হাবিব দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে ভাবতে লাগলাম কিভাবে মাওয়া আপুকে জ্বালানো যায়। তারপর মাওয়া আপু রুমে গেলাম। কি করো তুমি? আই শোন, আমি তোর বড়, সো আমাকে আপনি করে বলবি। পারবো না, আমি তোমাকে বিয়ে করব। বউকে কি কেউ আপনি করে বলে? দাঁড়া, ছুটাচ্ছি তোর বিয়ে করা। এত কাছে এসো না আপু, কিছু একটা করে ফেলবো। কি করবি তুই আমাকে? দেখবে কি করতে পারি। এই বলেই চুল ধরে কাছে টেনে এনে দিলাম। 4 ঠোঁট এক করে দিলাম। 30 সেকেন্ডের মতো, বেশি রাখতে পারিনি। মামা জোর করে ছাড়িয়ে। কুত্তা, তোর এত বড় সাহস, তুই আমাকে কিস করলি? দাঁড়া, আজকে তোর খবর আছে। এই বলে মামা ঝাড়ু হাতে নিল। যেই আমার কাছে এসে মারতে যাবে তখনই আমি, আরে কাকি, এটা বলার পরে ভয়ে মামা ঝাড়ু ফেলে পিছনে তাকায়। আর আমি এই সুযোগে তার গালে একটা কিস করে দিলাম। দৌড়। কুত্তা, তুই আমাকে আবার কিস করলি? এই বলে আমার পিছনে ছুটলো। আমি কি কাকির পিছনে দৌড়ালাম। কি হয়েছে আমার ছেলেটার? কাকি দেখো না, তোমার মেয়ে আমাকে মারছে। কেন, কি হয়েছে? তুই ওকে মারছিস কেন? মা, তুমি জানো না ও কি করেছে। কি করেছো তাই বল। আমি বলছি আমি কি করেছি। আমি দুইটা আমাকে বলতে না দিয়ে মুখ চেপে ধরেছে মামা। থাক, বলতেও হবে না, ও কিছু করে নাই। তোদের মধ্যে কি তা আমি বুঝি না বাপু, শুধু এতটুকুই জেনে রাখ,
আমার ছেলের গায়ে হাত পড়লে তোর হাত কেটে ফেলবো। মা, তুমি বলো তো, তুমি আমার মা নাকি এই কুত্তাটার? কাকি দেখো, তোমার সামনে আমাকে কুত্তা বলছে। আদুরি গলায় আমি বলে আপুর দিকে তাকিয়ে চোখ মারলাম। এটা দেখে আপু তেলে বেগুনে জ্বলে উঠলো। শুধু কাকির সামনে দেখে কিছু বলতে পারছে না। ঠাঁটি একটা চর মারলে ওকে আমার সামনে বেয়াদবি করার শখ মিটে যাবে। মা, যদি শুনি তুই আতিককে কিছু বলছিস, তোর খবর আছে। মাওয়া একেবারে ভয়ে চুপসে গেছে। আর অন্যদিকে ঘরে ঢুকতে ঢুকতে বলল, ছোট, ওকে নিয়ে বেশি লাপাস না, একদম মাথায় উঠে যাবে। কাকি, এটা মা বোঝে না। ওই ফাজিল, একদম নাকামো করবি না। তুই কি রকম তা আমি জানি। মামা মায়ের কথা শুনে মিটিমিটি হাসছে। বড় আম্মু একেবারে ঠিক কথা বলেছে। ওই, তোকে চুপ থাকতে বলছি না? মামা আবার চুপ হয়ে গেল। আর ভাবি, আমার ছেলেটাকে নিয়ে কোনো বাজে কথা বলবা না, তাইলে আমি ওকে আমার সাথে নিয়ে যাব। থাক তুই তোর ছেলেকে নিয়ে, আমি আমার মেয়েকে নিয়ে চললাম। এটা বলেই মাওয়াকে নিয়ে চলে গেল মা। বাবা তুই বস, আমি আর তুই আড্ডা দিব। তারপর আমি আর কাকি কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে গেলাম। আমি রুমে বসে ফ্রি ফায়ার খেলছিলাম, তখনই আপু আসলো। এসে আমার থেকে ফোন নিয়েই মারলো এক আছাড়। যাক বাবা, আমার ফোনটা ভেঙে একেবারে শেষ। তারপর আমি আপুর দিকে তাকিয়ে দেখি প্রচুর রেগে আছে। এ কি আপু, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আর ফোন ভাঙলে কেন? তোর ফোনের গুষ্টি পিন্ডি, আগে বল তুই আমাকে কিস করার সাহস কই পেলি? আমি তো ভয় শেষ। আরে কাকি তুমি? এবার আর মিথ্যা কথা বলে পালাতে পারবি না। আরে আরে, তুই আমার ছেলেটার কলার ধরছিস কেন? কাকি দেখো না, আমাকে মারতে এসেছে। কি? কাকির আর কিছু বলার আগেই মাওয়া দৌড় দিয়ে পালালো। থাক বাবা, ওকে আমি পরে দেখতেছি, এখন তুই খেতে আয়। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। এই বলে চলে গেল কাকি। তারপর আমি আমার ফোনের কাছে গেলাম। গিয়ে দেখি ফোনের অবস্থা একেবারে বাজে। দেখে খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্টে নিজের টাকা জমিয়ে ফোনটা কিনেছিলাম। তারপরও সব রাগ চাপা রেখে ফোন থেকে সিম আর মেমোরি খুলে রেখে ফোনটা ফেলে দিলাম। আর মনে মনে বললাম, তুমি আমার কষ্টের ফোন ভাঙলে আমিও তোমার টাকা দিয়ে ফোন কিনবো। তারপর নিচে গিয়ে মন খারাপ করে খাবার টেবিলে বসলাম আর ভাবতেছি কিভাবে ফোনটা কিনাবো। আর চুপচাপ খাইছি। হঠাৎ কাকি বলল, কিরে বাবা, চুপ করে আসিস কেন? কোন কারণে? কি মন খারাপ? না কাকি। কি হয়েছে সত্যি করে বল। মা কি কিছু করেছে? মা, সবকিছুতে আমাকে টানো কেন? তোর দ্বারা বিশ্বাস নেই, কিছু করতেও পারিস। যেভাবে আমার ছেলেটার পিছনে পড়ে থাকিস। আমি ওর পেছনে পড়ে থাকি নাকি ও পড়ে থাকে? আচ্ছা, ওকেই জিজ্ঞেস করো। বাবা বল, ও কিছু করছে কিনা? কাকি, আমি আমার রেজাল্টের জন্য আপুর কাছে একটা গিফট চেয়েছি, কিন্তু দিতেছে না। এই কথা শুনে মামা আপুর গলায় ভাত আটকে গেছে, তাই কাশতে শুরু করলো। আমি পানি এগিয়ে দিলাম। হারামিটা নিশ্চয়ই কোনো ধান্দা করছে। কি, তুই কখন গিফট চাইলি? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। তুই কি চেয়েছিস বাবা ওর কাছে? আমি শুধু একটা ফোন চেয়েছিলাম। কি ফোন লাগবে বাবা তোর? একটা আইফোন 11 দিলেই হবে। কি, তুই এত দামি ফোন দিয়ে কি করবি? যা করার করবে মামা, তুই ওকে ও যে ফোন চাইছে তাই কিনে দিবি। আচ্ছা, আব্বুকে টাকা দিতে বইলো, আমি কিনে এনে দেব। না কাকি, আমি কাকার টাকায় ফোন নিব না। যদি আপুর টাকা দিয়ে দেয় তাইলেই নিব। ও এত টাকা পাবে কোথায়? কেন, ওর স্কলারশিপের টাকা আছে না, ও সেই টাকা দিয়ে কিনে দেবে। আমারে পাগলা কুত্তায় কামড় দিছে যে ওকে ওই টাকা দিয়ে ফোন কিনে দেব। আচ্ছা যাও, তোমার ফোন দেওয়া লাগবে না। আই, একদম ন্যাকামো কান্না করবি না। আমি বুঝতে পারছি আমি তোর ফোন ভাঙছি, তাই তুই আমার টাকা দিয়ে ফোন কিনতে চাস। বলেই জিব্বায় কামড় দিল মামা। কি, তুই আতিকের ফোন ভাঙছিস? তোর আমার ছেলেকে আজকেই ফোন কিনে দিতে হবে, তা আবার ও যেটা চাইছে সেটাই। মা, ওর যেটা ভাঙছি তার দাম তো ফোনের থেকে অনেক কম। তা যাই হোক, আমার ছেলেকে ফোন কিনে দিবি, নয়তো তোর ফোন আর ল্যাপটপ দুটোই আমি নিয়ে যাব। হারামিটা জায়গা মতো বাস ঠিকই দিল। আচ্ছা, ওকে কিনে দিব। আচ্ছা, এখন আমার বাবুটা খুশি তো? ও খুশি হবে না মানে? ফাজিলটা ফাজলামো করে আমার মেয়েটার কত টাকা নিয়ে নিল। দেখো না কাকি। ভাবি, ছেলেটাকে খেতে দেন তো শান্তিতে। কি সুন্দর অভিনয়টাই করতে পারে ফাজিলটা। আর আমি তাকিয়ে দেখি মামা আমার দিকে তাকিয়ে আছে, তাই দিলাম একবার চোখ মেরে। এতে তো আপু আরো রেগে গেল। খেয়াল করে দেখলাম আপু রাগলে তাকে তার সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। গাল দুটো একেবারে লাল হয়ে আছে। এতে আমি দেখে আবার ক্রাশ খেলাম। আর চিন্তা করলাম, আপুকে যদি লাইফ পার্টনার করতে পারি তাহলে প্রতিদিন রাগাবো।
তারপর সবাই খেয়ে যার রুমে চলে গেল। বিকেলবেলা কাকি আমাকে ডাক দিল। আতিক বাবা এদিকে আয় তো। আসছি বলেই কাকির কাছে চলে গেলাম। দেখি মাওয়া রাগী চোখে তাকিয়ে আছে। বলো কি বলবে? এই নে বাবা, কি আছে এতে? খুলেই দেখ না। আমি গেলাম রুমে। মাওয়ার পাশে এখনো দাঁড়িয়ে আছে। আমি তার সামনেই খুলে দেখি একটা আইফোন। তারপর আমি খুশিতে লাফ দিলাম। দেখ দেখ, কুত্তাটা আমার সামনে লাফাচ্ছে। এত লাফাচ্ছিস কেন? দেখো দেখো, তুমি আমার 20,000 টাকার ফোন ভেঙেছো, আর আমি তোমার থেকে 63,000 টাকার ফোন নিলাম। ইয়াহু বলে আবার লাফ দিলাম। দেখ, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, আবার আমার সামনে লাফাচ্ছিস। ভালো হবে না কিন্তু। কি করবে তুমি? তুমি আমার কিচ্ছু করতে পারবে না বলেই দিলাম দৌড়। মামা আপুও পিছনে দিল দৌড়। আমি রুমে গিয়েই দরজা আটকে দিলাম। কি রে, দরজা আটকালি কেন? তোর তো অনেক সাহস, দরজা খোল। না না, আমি তোমাকে ভয় পাই না। দরজার কাছে একটা রাক্ষসী পেতনি আছে, তাকে ভয় পাই। তুই আমাকে রাক্ষসী পেতনি বললি? তুই তো লাল বান্দর, কুত্তা, নাইজেরিয়ান বন মানুষ। আরো অনেক গালি দিতেছে। আমি চুপ করে দাঁড়িয়ে গালি শুনছি। বুঝতে পারতেছি আমি বের হলে আমার অবস্থা শেষ, তাই চুপ হয়ে আছি। আর অন্যদিকে মাওয়া দেখে এত গালি দেওয়ার পরেও আমি বের হচ্ছি না, তখন নিজের মাথার চুল ছিঁড়তে চলে গেল। আমি কতক্ষণ পর দেখি কোনো শব্দ হচ্ছে না, তাই বুঝলাম মামা চলে গেছে। তাই ফোন চার্জে লাগিয়ে দিয়ে একটা গল্পের বই পড়তে লাগলাম। এভাবে আমার ফাজলামো করতে করতে গেল 3 দিন। আজ ভাইয়ার গায়ে হলো, তাই বাসা সাজানো হয়েছে। অনেক আত্মীয় স্বজনও এসেছে। সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম, তখন ভাবি আসলো। কি দেবর মশাই, এখনো ঘুমাচ্ছিস? এখন ওঠ। ভাবি একটু ঘুমাতে দিন। এখন ওঠ না ভাই, অনেক কাজ আছে। ওহ, আপনার জ্বালায় একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। এই নে, এটা দিয়ে কি করব? এটা গায়ে হলুদে পরবি, আর এটা বিয়েতে পরবি। আর একটা নীল রঙের পাঞ্জাবি নিয়ে। ভাবি ভাবি এগুলো পরে কি করব? এগুলো পরতে হবে, ব্যাস, আর কোনো কথা হবে না। আচ্ছা ভাবি। এগুলো পরলে একটু সাবধানে থাকিস, কারণ আমার দেবরকে এগুলো পরা অবস্থায় দেখলে মেয়েরা টাঙ্কি মারতে চাইবে। আমার তো মামা হলেই হয়, মনে মনে বললাম। আচ্ছা ভাবি। ওকে, এখন ফ্রেশ হয়ে নিচে আয়। বলেই চলে গেল ভাবি। তারপর নিচে গিয়ে নাস্তা করে মাওয়াকে খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম। দেখি মাওয়া আমার কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে, তাই আমি ওদের কাছে গেলাম। কি মিস ময়দা সুন্দরীরা কি করছে? কি বলি তুই? আমরা ময়দা সুন্দরী? তো কি, যেভাবে ময়দা দিয়েছেন, এতে একটা ময়দার দোকান দিলে ময়দার ব্যবসায়ী 1 বছরে কোটিপতি হয়ে যাবে। তুই এখান থেকে যাবি নাকি তোর নাক ফাটাবো? সব সময় এত ভেজাল থাকেন কেন? কি, আমি ভেজাল? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। এই বলেই রুমের ঝাড়ুটা হাতে নিল মাওয়া। আরে আরে করছো কি? আমি তো মজা করেছিলাম। দাঁড়া, ছুটাচ্ছি তোর মজা। আমাদের কাহিনী দেখে কাজিনরা হাসছে। না, দেখি পরিস্থিতি গরম, তাই আমি দিলাম দৌড়। মাওয়া এসে আমাকে ধরতে না পেরে আরে দৌড়াচ্ছিস কেন? আয়, মজা করবি না? এক দৌড়ে নিচে চলে আসলাম। সবাইকে কাজে সাহায্য করতে লাগলাম। অন্যদিকে উপরে আপু, ও এত ফাজলামো করে কেমনে? জানি না রে, আমাকে তো একেবারে জ্বালিয়ে মারে। আপু, তোমার কাছ থেকে কোনো টাকা নেয়নি ফাঁদে ফেলে? আর বলিস না, কুত্তাটা আমার অনেক টাকা নিয়েছে। তাই নাকি? ও তাহলে তোমাকেও ছাড়ে নাই? না, কেন? ও কি তোমাদের থেকেও টাকা নিয়েছে? শুধু আমাদের না, আমাদের বয়ফ্রেন্ডের কাছে থেকে টাকা নিয়েছে। হ্যাঁ, বলো কি? তোমাদের বয়ফ্রেন্ডদেরও ছাড়ে নাই? শুধু তাই না, তাদের বাস দিয়ে টাকা এনেছে। কি? কিভাবে? সে অনেক বড় কাহিনী। বলো শুনি। আচ্ছা তাহলে শোনো। শান্তা বলতে শুরু করলো। সেদিন আমি আর রিমি ঢাকায় এসেছি ঘুরতে, সাথে আমাদের বয়ফ্রেন্ডও আছে। আতিক কিভাবে যেন তা দেখে ফেলেছে, তখনও মনে মনে বলল, তোরা আমাকে না জানিয়ে এখানে এসে ঘুরে বেড়াচ্ছিস? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। আমরা পাকে বসি ছিলাম, তখন আমি আর রিমি আইসক্রিম খাওয়ার জন্য বায়না করি। তারপর আমার আর ওর বয়ফ্রেন্ড আইসক্রিম কিনতে দোকানে যায়। ও তখনই তাদের কাছে যায়। হাই ভাইয়া। হ্যালো, কে আপনি? আমি আতিক, শান্তা ও রিমির খালাতো ভাই। আরে তাই নাকি? তুমি রিমির ভাই? ভাই। তা কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি, কিন্তু আপনারা মনে হয় ভালো থাকবেন না। কেন কেন? আপনারা কি দুজনের সম্পর্কে জেনে শুনে ওদের সাথে রিলেশনে গিয়েছেন?
কেন, ওদের কি কোনো সমস্যা? অনেক সমস্যা। কোনটা রেখে কোনটা বলবো? তুমি সবগুলো আস্তে আস্তে বলো। আমি আবার কাউকে শুধু শুধু উপকার করি না। কি লাগবে তোমার বলো। কিছু চাই না, দুজনে মাত্র 10,000 টাকা দিলেই হবে। কি, 10,000? তাও আবার মাত্র? কিছু কমানো যায় না ভাই? না, হবে না ভাই, যদি জানতে চান তাহলে দিন। ওকে, নাও। আচ্ছা, এখন তো ওরা আপনাদের জন্য অপেক্ষা করছে, তাহলে আপনারা যান। আমি এটা আপনাদের যাওয়ার আগে আগে বলবো নি। ওকে, তাহলে তুমিও এইদিকে আসো আমাদের সাথে। ভাইয়া, আপনারা যান, আমার বন্ধুরাও এই জায়গায় এসেছে, আমি ওদের নিয়ে আসতেছি। তারপর কুত্তাটা আমার আর রিমির দুজনের বয়ফ্রেন্ডের সাথে কাপল পিক তুলে আমাদের কাছে আসলো। ও আর ওর বন্ধুরা এসে বসে আমাদের দুজনের ফোনে দুটো মেসেজ। আমাদের না জানিয়ে এখানে এসে ঘুরোস বয়ফ্রেন্ড নিয়ে, এখন আমাদের ট্রিট দে, না হলে কিন্তু পিকগুলো খালা খালুর কাছে পৌঁছে যাবে। তারপর শান্তা মেসেজ দিল, রিমি, তুই কি কিছু পেয়েছিস? কেন, তোর কাছেও মেসেজ গেছে? হুম। তাহলে এখন কি করবি? কি আর করার, হারামিটা এখন আমাদের টাকার 12টা বাজাবে। তাই তো দেখছি। তারপর আতিক আমাদের কাছে আসলো। কিরে তোরা কেমন আছিস? হারামিটা বাস দিতে চাইছে, এখন আবার নাদান সাজছে। ভালো, তুই কেমন আছিস? আচ্ছা, তাহলে এখনই চল রেস্টুরেন্টে ওদের নিয়ে। আমার ভাইটাকে ট্রিট হবে না? এত আদর করতেছে, ফাঁদে না পড়লে এখন লাথি দিতি। আরে আমার ট্রিট লাগবে না, তোরা এনজয় কর। হারামি আর কত নাটক করবি? আরে না, তুই আমার গুলুগুলু ভাই, তোর সাথে দেখাও হয়েছে, ট্রিট না দিয়ে পারি? আয়, ওদের সাথে পরিচয় করিয়ে দেই। থাক, লাগবে না, আমি তাদের সাথে পরিচিত হয়েছি, ঠিক না ভাইয়ারা? আমরা পরিচিত হয়েছি। আচ্ছা, তাহলে চল এখন। ট্রিট নিতে পারি যদি তোদের টাকায় দিস। একেবারে মনের কথা বলছো ভাই। আরে তা কি করে হয়? সরি ভাইয়া, আমি ওদের থেকে ট্রিট নিব। আরে ভাই, এটাতেই ঠিকঠাক, তা কি করে হয় বলো? সরি ভাইয়া, তাহলে আমরা খাবো না। হারামি, তুই আমাদের টাকাই খরচ করাবি, তোকে সময় মতো পেয়ে নে। আরে ভাই চল, আমরাই খাওয়াবো। ভাই চল। তারপর ও আর ওর 10 জন সহ আমরা রেস্টুরেন্টে গেলাম। তারপর ও আর ওর বন্ধুরা সবাই যে যার মতো অনেক খাবার অর্ডার করে খায়। এমন ভাবে খাবারগুলো খাচ্ছিল মনে হয় 7 দিন কিছু খাই নাই। যাই হোক, খেয়ে বের হলো সবাই। আমার হাতে বিলের কাগজ দেওয়া হয়, তা দেখে আমি অবাক, কারণ বিল 11,050। পাশে তাকিয়ে দেখি ওর বন্ধুদের হাতে এক একটা প্যাকেট। তারপর আমি বলি, এগুলো কি? আরে খাইছি তো, শুধু একজনের ট্রিট আরেকজনেরটা হাতে নিয়ে নিলাম। ওরে কুত্তা, বলেই আমি ওয়েটারকে বিল দিলাম। আচ্ছা যাই হোক, এখন ভাইয়েরা শোনো, ওদের কোনো সমস্যা নেই, আমি ফাইজলামো করে আপনাদের থেকে টাকা নিলাম। মানে কি হয়েছিল? ও তোমাদের থেকে টাকা নিয়েছে? কি হয়েছিল সব খুলে বলো তো। তাহলে শোনো। তারপর ওরা আইসক্রিমের দোকান থেকে টাকা নেওয়া পর্যন্ত খুলে বলল। কি, ও তোমাদের এতটা বোকা বানিয়েছে? আতিকা পাশে তাকিয়ে দেখি ও নেই। ও তোমাদের সাথে আমাদেরও বোকা বানিয়ে টাকা খরচ করিয়ে গেল। এই ছিল আমাদের বেম্বো দেওয়ার গল্প। ও তাহলে তোমাদের এইভাবে বোকা বানিয়েছে? কি করব বলো, শয়তানটার বুদ্ধির সাথে পেরে উঠি না। ফাজিলটাকে কিছু করতে গেলে উল্টো আমাদের কিছু না কিছু করে দেয়। এখন চলো লাঞ্চ করে যে যার রুমে গিয়ে রেডি হই। আচ্ছা। আর অন্যদিকে আমি অনেক কাজ করে ক্লান্ত হয়ে রুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে দিলাম ঘুম থেকে রেডি হয়ে হলুদ পাঞ্জাবি পরে বের হলাম। বের হয়ে দেখি হলুদের স্টেজ সাজানো শেষ হয়েছে। সিঁড়ির দিকে তাকিয়ে তো আমি অবাক, কারণ সিঁড়ি দিয়ে মামা আপু একটা হলুদ শাড়ি পরে নামছিল, যাতে হলদে পরীর মতো লাগছিল। আমি তো এক ধ্যানে তাকিয়ে আছি, তখন আপু আমার সামনে এসে হাতে তুড়ি বাজিয়ে, কি রে, এভাবে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে কি দেখিস? তোমাকে দেখি। কি, তুই আমাকে দেখিস? এইভাবে বেহায়ার মতো একটা মেয়েকে দেখিস, কোনো লজ্জা করে না? আরে আমি কি বলছি, আপনার সৌন্দর্য দেখি মিস ময়দাবতী। এই কথা শুনে তো মামা রেগে আগুন। কি বললি তুই, আমি মায়াবতী? তা নয় তো কি, যেভাবে ময়দা দিয়েছেন এতে এক বস্তা ময়দা মনে হয় আপনার মুখেই আছে। কি বললি তুই? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। বলেই আমাকে ধরবে, আমাকে আর পায় কে? ওখান থেকে পালালাম।
কিরে পালাচ্ছিস কেন? দাঁড়া। না শুনেই চলে আসলাম। তারপর আমি আমার ক্যামেরা নিয়ে রুম থেকে বের হলাম। সবাই আমার কাছে ছবি তুলতে চাইলেও আমি তুলিনি, কারণ ক্যামেরাম্যান আনা হয়েছে। আমি সুযোগ পেলেই শুধু মামা আপুর ছবি তুলছি। যা, তার চোখে ধরা পড়ে গেলাম আমি। তারপর আমার কাছে আসলো। তুই আমার ছবি তুললি কেন? কই না তো। তোতলাচ্ছিস কেন? তুই আমার নিশ্চয়ই কোনো ছবি তুলেছিস। কই তোতলাচ্ছি? আমি তোমার কোনো ছবি তুলিনি। বললেই হলো। দেখি তো ক্যামেরাটা, দে তো। কি করবা এটা? আমি বলছি তো ছবি তুলি নাই। আরে তুই আগে ক্যামেরা দে তো। এই বলেই জোর করে ক্যামেরাটা নিয়ে নিল মাওয়া। ক্যামেরা নিয়ে সে তো অবাক, কারণ সে দেখে পুরো ক্যামেরা জুড়ে তার ছবি 85%। তারপর আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। কিরে, তুই তো বললি একটাও ছবি তুলিসনি। আসলে আসলে কি? দাঁড়া, তোকে আজকে আমি। যেই না মারতে যাবে তখনই। আরে তোরা এখানে? আমি তো তোদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? চল, এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা চলো। তারপর আমি মাওয়া আপুর হাত থেকে ক্যামেরাটা নিয়েই একবার চোখ মারলাম। তাতে তো সে আগুন। শুধু কাকি আছে দেখে আমাকে কিছু করছে না। কাকি না থাকলে আমার 12টা বাঁচিয়ে ছাড়তো। তারপর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। যে যাকে পারছে হলুদ লাগাচ্ছে, কিন্তু মাওয়া আপুকে দেখতে পেলাম না। তাই হাতে কিছু হলুদ নিয়ে তাকে খুঁজতে লাগলাম। তারপর ছাদে এসে দেখি একা দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে গিয়ে হলুদ লাগিয়ে দিলাম দৌড়। সেও কিছু করতে পারলো না। কুত্তাটা, আমি জানতাম এমন কাজ তুই ছাড়া আর কেউ করবে না। এত কষ্টে পালালাম, তাও ছাড়লি না। সবার হাত থেকে বাঁচলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। কুত্তা, আমাকে এত জ্বালাস কেন বলতো? তোমাকে ভালোবাসি বলে। কি বললি? হ্যাঁ, হবে কি তুমি আমার রাত জেগে গল্প করার সাথী? দেবে কি তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না রাতে চাঁদ দেখার অধিকার? দিবে কি আমার সাথে গধূলি লগনে হেঁটে হেঁটে বহুদূর যাওয়ার অধিকার? দিবে কি তোমার বুকে মাথা রেখে ঘুমানোর অধিকার? হবে কি আমার আম্মুর ছোট ছেলের বউ? হবে কি আমার বাবার নাতি নাতনির মা? তুই এত খারাপ হবে জানতাম না। আমি তোর বড় বোন হই। তাতে কি? তুমি তো আর আমার আপন বোন না। তাছাড়া চাচাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে। তাছাড়া আমি তোর বড়। বড় হলে বিয়ে করা যাবে না, এটা কোথাও লেখা আছে? বলিস না, আমি তোকে ভালোবাসি না। তাছাড়া আমি তোকে সহ্যই করতে পারি না। এই বলেই চলে গেল মামা। তুমি যতই আমাকে না না করো, আমি তোমার পিছু ছাড়ছি না। তারপর নিচে চলে আসলাম। তারপরের দিন বিয়েটা খুব ভালোভাবে সম্পন্ন করা হয়। আর মামা আপুকেও আমি আগেই মতোই চালিয়েছি বিয়ের দিনও। যাই হোক, বিয়ের সব কার্যক্রম শেষ। ভাবির সাথেও আমার অনেক ভাব হয়েছে। দুই ভাবি আমাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসে, কারণ একজনেরও কোনো ছোট ভাই নেই। বিয়ের 7 দিন পর সব আত্মীয় স্বজন চলে গেছে, শুধু মামা আপুরা বাদে। আমি ঘুমাচ্ছিলাম। এই উঠ, আর কত ঘুমাবি? ভাবি ঘুমাতে দিন। কি, তুই উঠবি নাকি পানি দিব? তোমরা দুজন সকাল সকাল কি শুরু করেছো? আজকে তুই আমাকে আর রিদিকে নিয়ে ঘুরতে যাবি। এখন পারবো না, আমাকে ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়া লাগবে না। আমরা তোর কে হই যে তুই আমাদের সাথে যাবি? তাই? কতদিন হলো আমাকে নিয়ে ঘুরতে যাস না। থাক, তোর যাওয়া লাগবে না। এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করো না তো। আচ্ছা ঠিক আছে, আমরাই যাই। আরে শোনো, এভাবে রাগ করো কেন? তোমরা ঘরে গিয়ে রেডি হও। আচ্ছা ঠিক আছে আমার সোনা ভাই। ভাবি শোনেন না? বল। মামা আপুকেও সাথে নিয়ে চলো না। কেন, ওকে নেবো কেন? কেন, সামথিং সামথিং চলছে নাকি? না মানে আসলে ভাবি। তাহলে কি মা ওকেই আমাদের যা করতে হয়? আমি তো চাই, কিন্তু সে তো আমাকে পাত্তাই দিতে চায় না। দিবে দিবে, সারাদিন পিছনে আমার আঠার মতো লেগে থাকে। আচ্ছা তাহলে তাই করব। আচ্ছা শোন, আমরা রেডি হচ্ছি, তুই রেডি হয়ে নাস্তাটা কর। আচ্ছা। তারপর আমি রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম। তারপর বের হলাম তাদের নিয়ে। সাথে মামা আপুও আছে। যেতে চেয়েছিল না, কিন্তু ভাবিদের জন্য রাজি হলো। তারপর গাড়ি নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। ভাইয়ারাও নাকি একটু পর আসবে, তাহলে ভালোই হবে। মামা আপুকেও জানাতে পারবো। একটু পর ভাইয়ারাও চলে আসলো। তারা নিজেদের বউ নিয়ে আলাদা হয়ে গেল। চলো চলো, আমরা ওই দিকটা থেকে ঘুরে আসি।
তোর সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। তবু তোমাকে যেতেই হবে। তারপর জোর করে নিয়ে দুজনে ঘুরলাম। সন্ধ্যায় সবাই একসাথে বাসায় ফিরলাম। তোমাদের জন্য একটা খুশির খবর আছে। কি বলো বাবা? তোমার চাচ্চু এখন থেকে আমাদের ঢাকায় থাকবে। মানে? হ্যাঁ, আমরা এখানে একটা ফ্ল্যাট কিনেছি, এখন থেকে ওটাতেই থাকবো। তাই বলো, কি ভালোই হয়েছে। কিন্তু বাবা, আমার ভার্সিটি। সমস্যা নাই, ট্রান্সফার করে এনে এখানে ভর্তি করব। আচ্ছা বাবা, তোমরা যেটা ভালো মনে করো। আমি তো সেই খুশি। এখন থেকে মামা আপুকে প্রতিদিন দেখতে পারবো, জ্বালাতে পারবো। তারপর সবাই ডিনার করে রুমে গেলাম। কয়েকদিনের মধ্যে কাকারা ঢাকায় শিফট হয়েছে। আর একটা খুশির খবর হলো, মামা আপু যে ভার্সিটিতে ভর্তি হয়েছে, আমিও সেটাতেই চান্স পেয়েছি, সাথে আমার বন্ধুরাও। যাই হোক, ভার্সিটির প্রথম দিন গেলাম, বাইক নিয়ে গেলাম। তারপর ভার্সিটিতে আমি আমার বন্ধুদেরকে দেখে তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখন দেখি মামা আপু ও তার বান্ধবীরা কলেজে ঢুকছে। আমি তাদের সামনে গেলাম। হাই আপু। তুই এখানে? তোর জ্বালায় কি কোথাও একটু শান্তিতে থাকতে পারবো না? যাকে ভালোবাসি তার কাছে না আসলে চলে বলো? তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তুমি যাই বলো না কেন, আমি তোমাকেই ভালোবাসি। তোকে বলছি না আমি তোকে ভালোবাসি না, তারপরও কেন আমার সামনে আসিস? এই বলে চলে গেল মামা। তুমি যতই বলো আমাকে ভালোবাসো না, আমি তোমার পিছু ছাড়ছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। মনে মনে বলতে বলতে বন্ধুদের কাছে এলাম। দোষ, মা ভাবি তোকে মারলো, তুই কিছুই বললি না কেন? আরে ভাই, প্রেম করতে গেলে একটু কষ্ট করতে হয়। এটা জানি, কিন্তু এভাবে না মারলেও পারতো। আরে বেটা, দেখি কি করে আমাকে ভালো না বেসে থাকতে পারে। ভাই চেষ্টা কর, কিন্তু সাবধানে। আচ্ছা ভাই, চল ক্লাসে যাই। চল। তারপর সবাই মিলে ক্লাস করলাম। আসলে আমরা সবাই যতই ফাইজলামি বা দুষ্টামি করি না কেন, তবে পড়ালেখাটা ঠিক মতোই করি। ক্লাস শেষে সবাই কিছুক্ষণ আড্ডা দিচ্ছি, তবে আমি মনে মনে মামা আপুর জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরই মামা আপু আসলো। আমি বন্ধুদেরকে বিদায় দিয়ে তার সামনে গেলাম। তুই আবার আমার সামনে আসছিস? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? তুই আমার জন্য অপেক্ষা করছিলি কেন? তোমার সাথে প্রেম করার জন্য। ইস, আইসে শখ কত! ও নাকি আমার সাথে প্রেম করবে। করব। তোকে সকালে থাপ্পড় দিলাম আর এখনই ভুলে গেছিস? না ভুলিনি, তবে তোমাকে যে ভালোবাসি সেটাও ভুলিনি। বুঝেছি, তোকে লাঠি দিয়ে না মারলে তোর ভালোবাসার ভূত মাথা থেকে নামানো যাবে না। বলেই পাশে লাঠি খুঁজে হাতে নিল মামা। আরে আরে করতেছো কি? বলেই দৌড় দিয়ে বাইকের কাছে গিয়ে বাইকটা স্টার্ট দিলাম। আর ওইদিকে ছেলেটা মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। ভালোবাসে না ছাই, ও আমার ছোট। তাতে কি, ও তো তোকে অনেক ভালোবাসে। আর আমাকে এমন করে কেউ ভালোবাসলে তাকে আমি জান দিয়ে দিতাম। হয়েছে হয়েছে, তোর লাইলিগিরি থামা। থামলাম। এমন ভাবে কেউ ভালোবাসে তো তাই এমন করিস। যে সময় থাকবে না তখন বুঝবি। আচ্ছা, তা পরে দেখা যাবে, এখন চল। চল। তারপর বাসায় চলে গেল। আর এইদিকে আমি বাসায় যেতেই, ফাজিল মশাই, বিকালে আমাদের বাসায় যেতে হবে। কেন? কেন আবার আপনার কাকে যেতে বলেছেন? আচ্ছা যাব। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আই। তোর জন্য আমি, মা আর বড় ভাবি এখনো না খেয়ে আছি। ওহ, আমার তো মনেই নেই। আমি তাড়াতাড়ি আসতেছি। আসলে আগে মা আর বড় ভাবি আমাকে না খাইয়ে খেত না, এমনকি তারা আমাকে নিজ হাতেও খাওয়াই দিত। তার সাথে এখন আবার যোগ হয়েছে মেজো ভাবি। তারপর সবাই মিলে একসাথে খাবার খেয়ে রুমে গেলাম। বিকেল বেলা আমি রেডি হয়ে মা ও ভাবিদের বলে মামা আপুদের বাসায় গেলাম। বাসাটা বেশি দূরে না, বাইকে যেতে মাত্র 10 মিনিট লাগে। বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কাকি দরজাটা খুলে দিল। তোর আসতে এতক্ষণ লাগে? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। সরি কাকি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা বস তুই, আমি তোর জন্য খাবার আনতেছি, তারপর দুজনে আড্ডা দেব। আচ্ছা কাকি, মামা আপু কোথায়? আছে ওর রুমে। আচ্ছা কাকি, তুমি খাবার আনো, আমি তোমার মেয়েকে জ্বালিয়ে আসি। তুই পারিসও বটে, আচ্ছা যা। তারপর মামা আপুর রুমের সামনে গেলাম। গিয়ে দেখলাম একটা বই নিয়ে মনোযোগ সহকারে পড়তেছে। আসতে পারি? তুই এখানে কি করিস? আসতে পারি না আমার শ্বশুর বাড়ি। এটা আবার তোর শ্বশুর বাড়ি হলো কবে থেকে? হয়নি, হবে তো সামনে। তুই সেই স্বপ্নই দেখ। এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে চাই। এটা কখনো হবে না। আচ্ছা দেখা যাবে। এই বলে মামা আপুর ফোনটা নিয়ে দিলাম দৌড়। মামা আপুও
সাথে সাথে আমার পিছনে দিল দৌড়। এটা দেখে আমি তাড়াতাড়ি একটা রুমে ঢুকে দরজা আটকে দিলাম। আর আপু দরজার সামনে দাঁড়িয়ে, ওই তুই আমার ফোন নিলি কেন? নিয়েছি তো কি হয়েছে? তুই কোনো কথা না বলে দরজা খুলে আমার ফোনটা দে। দিব না, কি করবে? এরপর আপু শুরু করলো তার বকর বকর। আমি কোনো উত্তর না দিয়ে তার ফোনে ফেসবুকে ঢুকে আইডিটা অ্যাড দিয়ে নিলাম, এমন ভাবে যেন সে না বুঝতে পারে। তারপর দরজাটা খুলে দিতেই সে আমাকে ধাওয়া করতে শুরু করলো। ধাওয়া করতে করতে একসময় আমি পা পিছলিয়ে বিছানার উপর পড়ে গেলাম, আর আপুও তাল সামলাতে না পেরে আমার উপরে পড়ে গেল এবং সাথে সাথেই তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করলো। আমি শুধু তার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর এই মেয়েটা, কিন্তু অহংকার একটু বেশি। অন্যদিকে আপু যেন স্তব্ধ হয়ে গেছে, কি হয়েছে তা বোঝার চেষ্টা করছে। যখন তার জ্ঞানে আসলো তখনই, তুই আবার আমাকে কিস করছিস? দাঁড়া, আজকে তোর খবর আছে। আরে কাকি তুমি? এটা শুনেই মামা আপু তাড়াতাড়ি আমার উপর থেকে উঠে পিছনে তাকায় আর দেখে কাকি নেই। তারপরে যেই রাগী চোখে আমার দিকে তাকায়, তখনই আমি দিলাম ভো দৌড়। এক দৌড়ে কাকির কাছে চলে গেলাম। মামা আপুও আমার পিছনে আসলো। কিরে, তোর দুষ্টুমি শেষ হয়েছে? দেখো না কাকি, তোমার মেয়ে আমাকে মারতে এসেছে। কি হয়ে তুই ওকে মারতে এসেছিস? কেন? জানো মা ও কি করেছে? কি করেছে আমার ছেলেটা? তোমার ছেলে না, ছাই। বাজে কথা না বলে ও কি করেছে তাই বল। কাকি, আপু বলতে পারবে না, আমি বলে দিতেছি। বল বাবা। আচ্ছা শোনো, আর বলতে দিল না। মামা আমার মুখ চেপে ধরেছে। কি হয়েছে? তুই ওকে আতিকের মুখ চেপে ধরছিস কেন? ওকে বলতে দে। না, বলতে হবে না মা, ও কিচ্ছু করেনি। আমি আর কিছু বলবো না। তোরা যে কি করিস না, আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা আতিক বাবা, তুই নাস্তা করতে বস। আচ্ছা কাকি। তুইও কি নাস্তা করবি? না, তুমি তোমার শয়তান ছেলেকে খাওয়াও। খাওয়াবই তো, তাতে তোর কি? আমার আবার কি? আমি রুমে গেলাম। আর তুই শোন, যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাস। তারপর আমি নাস্তা করে মামা আপুর রুমে গেলাম। বলো, কি জন্য দেখা করতে বলেছো? ও, তুই এসে গেছিস? কি জন্য ডেকেছো? তুই আমার পিছু ছাড়বি কবে বল? যতদিন না তুমি আমাকে ভালোবাসবে ততদিন আমি তোমার পিছু ছাড়ছি না। আর সত্যি বলতে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। দেখ, আমি কিন্তু তোকে ভালোভাবে বলছি, আমার পিছু ছেড়ে দে, না হলে কিন্তু তোর খবর আছে। তুমি যা করার করে নিও, আমি তোমাকে ভালোবাসি আর তোমার পিছনেই লেগে থাকবো। দেখিস তোর কি হাল করি আমি। আচ্ছা, বলেই চলে আসলাম আমি। তারপর কাকিদের বাসা থেকে বেরিয়ে বন্ধুদের কাছে গেলাম। আরে আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি জানি, তাই তো তোদের কাছে আসলাম। চল চা খেয়ে আসি। চল। তারপর সবাই চা নিয়ে আবার মাঠে বসলাম। দোস্ত, ভাবি মানে মা আপুর কি অবস্থা? আরে ভাই, ওটা মেয়ে না আগুন, কোনোভাবে আমার ভালোবাসা বুঝতে চায় না। তা তো আমরা জানি। শালা জানোস যখন, তাইলে একটা বুদ্ধি দে। ওকে শোন, তাহলে তোর মামা আপুকে আরো ভালোভাবে ইমপ্রেস করতে হবে। চেষ্টা তো করতেছি। শোন, তুই আপুকে প্রতিদিন গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবি। আপু কি শালা ভাবি বলবি? আর দেখা হলে তাকে ভাবি বলে ডাকে দিবি। আর হ্যাঁ, এখন থেকে প্রতিদিন গোলাপ ফুল দিয়ে প্রপোজ করব। কিন্তু কি ভাই, সে যা রাগী কিনা আমাকে প্রতিদিনই থাপ্পড় মারে। একটু কষ্ট তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, 4টা বেজে গেছে, এখন চল সবাই বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, কাল থেকে কাজ শুরু করে দিস। আচ্ছা। তারপর সবাই বাসায় চলে গেলাম। তারপর হালকা বিশ্রাম নিয়ে সবার সাথে ডিনার করে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ভাবির ডাকে ঘুম থেকে ব্রেকফাস্ট করে আগে ফুলের দোকান থেকে এক গুচ্ছ গোলাপ ফুল কিনলাম। তারপর বন্ধুদের নিয়ে একসাথে কলেজ গেটে দাঁড়ালাম। শোন, তোর এখানে থাক, তোদের ভাবি আসলে আমাকে কল করবি। আচ্ছা দোস্ত। তারপর আমি কলেজের মধ্যে গিয়ে আপুর জন্য অপেক্ষা করছিলাম। অন্যদিকে মামা আপু কলেজে গেটের কাছে আসলো। তখনই, আরে ভাবি, কেমন আছেন? কে তোমাদের ভাবি? কেন, আপনি আমাদের ভাবি? আমি ভাবি মানে? আমি তোমাদের ভাবি হলাম কিভাবে? আপনি যদি আতিকের বউ হন তাহলে তো আপনি আমাদের ভাবি। ও, বুঝেছি, ওই ফাজিলটা তোমাদের এসব বলতে বলেছে, তাই না? আপনি তো আমাদের ভাবি। আচ্ছা, তাই যাচ্ছি, দেখিস ওর কি করি।
তারপর মামা আপু চলে গেল কলেজের মধ্যের দিকে। আমার কাছে আমার বন্ধুরা ফোন দিয়ে জানিয়ে দিল, আর আমিও প্রস্তুত হয়ে গেলাম আপুর আসার জন্য। আপু আমার কাছে চলে আসলো। আই লাভ ইউ। তুই তোর ফালতু কাজগুলো থামাবি? কেন, কি ফালতু কাজ করেছি আমি? তুই তোর বন্ধুদের আমাকে ভাবি বলতে বলেছিস, আবার কালকে থাপ্পড় মারার পরেও তুই আজকে গোলাপ নিয়ে প্রপোজ করছিস। এসব কি? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তুমি কেন বুঝতে পারতেছো না? বলছি না আমি তোকে ভালোবাসি না, তারপরেও তুই কেন আমাকে বিরক্ত করিস? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তুই যতই আমাকে মারো না কেন, আমি তোমার পিছু ছাড়ছি না। আর তুমিও আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। তুই সেই স্বপ্নই দেখ, আর আমি তোকে কখনো ভালোবাসবো না। তারপর আমিও আর সেখানে না দাঁড়িয়ে ক্লাসে চলে গেলাম। আর সবাই ক্লাস করে যাওয়ার সময় আপুর পিছনে পিছনে বাসায় যাই। সে বাসায় ঢুকলে আমি আবার আমার বাসায় চলে যাই। আর রাত্রে প্রতিদিন আপুর ফেসবুক প্রোফাইল ঘোরাঘুরি করতাম। মোট সবসময় আপুর খেয়াল রাখার চেষ্টা করি। এভাবে চলে গেল 6 মাস। এখনো আপু আমার সাথে আগের মতোই খারাপ ব্যবহার করে। প্রতিদিন তাকে প্রপোজ করতাম, আর প্রতিদিনই তার হাতে মায়ের খেতে হতো। তাছাড়া প্রতিদিন অপমান তো সাথে আছেই। তারপর একদিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই আমার বন্ধু সিয়াম কল দিল। দোস্ত তুই কোথায়? এই তো বাসা থেকে কলেজের দিকে বের হব। কেন? দোস্ত তুই তাড়াতাড়ি কলেজে আয়, মামা আপুকে দেখলাম একটা ছেলের হাত ধরে কলেজে ঢুকতে। বুকের বাঁ পাশে শূন্যতা অনুভব করলাম। কি বলছিস এসব? তুই? আমি এখনই আসছি। ওকে তাড়াতাড়ি আয়। এরপর তাড়াতাড়ি বাইক নিয়ে আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সত্যিই মামা আপু একটা ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছে। এটা দেখে আমার চোখ ভিজে গেল। তারপর আমি তাদের সামনে গেলাম। আমাকে দেখে আপু, ও তুই এসে গেছিস, আয় তোর সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড সিফাত, ওর সাথে ফেসবুক থেকে রিলেশন শুরু করেছি। মানে এটা কি আপু? আমি তোকে পাগলের মতো ভালোবাসি, আর তুমি কিনা তার সাথে রিলেশনে গিয়েছো? ও কি বলছে এসব মামা? আরে তুমি কিছু মনে করো না, ও এরকমই। ওর পরিচয় তো তোমাকে দেওয়াই হলো না। ও হচ্ছে আমার কাজিন আতিক, আর ও আমাকে প্রতিদিনই আই লাভ ইউ বলে, বাট আমি ওকে ভালোবাসি না। ও তাই বলো মামা? আর শোনো আতিক, তুমি আর মামাকে ডিস্টার্ব করবে না। ও তোমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে, তাই ওকে আর জ্বালাতন করবে না। আমি কিছু না বলে সেখান থেকে চলে গেলাম বন্ধুদের কাছে। দোস্ত তুই মন খারাপ করিস না। দোস্ত কি করবো বল, এত ভালোবাসার পরও আমি ওকে আমার ভালোবাসা বোঝাতে পারলাম না। দোস্ত শোন, চল আমরা আজকে ক্লাস করব না, চল ঘুরতে যাই। না ভাই, আমার এখন ভালো লাগছে না, আমি একটু বাসায় যাব। ভাই এভাবে মন খারাপ করে থাকিস না। আমি উঠে দাঁড়িয়ে ওদের কোনো কথার উত্তর না দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় যাওয়াতে মা ও ভাবিরা অবাক, কারণ আমি এই সময়ে কখনো বাসায় ফিরি না। কিরে তুই আজকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তোর কি শরীর খারাপ? না মা, তাহলে তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? এমনি আজকে কিছু ভালো লাগছিল না, তাই চলে আসলাম। ও তাইলে রুমে গিয়ে বিশ্রাম নে। আচ্ছা বলেই রুমে চলে গেলাম আমি। তারপর অনেক কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। এক ঘুমে দুপুর 3টায় উঠলাম। তারপর বাসা থেকে বের হলাম, বন্ধুদের কাছে যাব আর বাইরে খেয়ে নিব। এই কথা বলে তারা অনেক জোর করছিল খাওয়ার জন্য, আর এত ঘুমানোর কারণ কি জানতে চাইছিল। আমি কিছু না বলে চলে আসলাম। বাইরে বের হয়ে দেখলাম বন্ধুদেরকে, ওরাও আমাদের বাসায় ঢুকছিল। ও তুই বের হয়েছিস, আয় আমরা তোকে নেওয়ার জন্য এসেছি। দোস্ত এভাবে মন খারাপ করে থাকিস না, চল আমরা ঘুরতে যাই। কোথাও ঘুরতে গেলে ওর মন ভালো হতে পারে। কি রে কিছু বলছিস না কেন? ওর মুখ দেখলে বোঝা যায় ও কিছু খায় নাই, চল কিছু খাবি। তারপর ওরা জোর করে খাওয়ালো আর নদীর তীরে ঘুরতে নিয়ে গেল। তারপর সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম। যেই উঠে দাঁড়ালাম তখনই দেখলাম মাওয়া আপুর বয়ফ্রেন্ড সিফাত যাচ্ছে। আমাকে দেখে সে দাঁড়ালো, তারপর আমার কাছে আসলো। তখনই সে বলল, কিরে শালা বাবু, ছেঁকাটা বেশি খেয়েছিস নাকি? চেহারার অবস্থা তো খারাপ হয়েছে। দেখেন আপনি ওর সাথে মজা করবেন না ভাই। হা হা হা, আমি আবার ওর সাথে মজা করব কেন? আপনি কিন্তু রীতিমতো আমার বন্ধুকে অপমান করতেছেন। এই তুমি চুপ থাকো, আমি ওর আমি ঠিক মতো খেয়েছি কিনা তোর শুধু রাগটাই বড়। আচ্ছা মা যাও, আমি এখন থেকে ঘরের খাবার খাবো। প্লিজ মা তুমি কেঁদো না। সত্যি বলছিস বাবা? তুই খাবি তো? আর রাগ করে থাকবি না তো? না মা, আর রাগ করে থাকবো না। আচ্ছা এখন সবাই খেতে আসো। আয় বাবা, আমি তোকে নিজ হাতে খাইয়ে দেবো। তারপর সবাই খাবার টেবিলে বসলাম। মাও বসেছে খাবার টেবিলে।
মা আমাকে খাইয়ে দিচ্ছে আর সে শুধু আঙুল দিয়ে খাবার নাড়ছে। এ কি মাওয়া, তুই খাচ্ছিস না কেন? আমাকে তো কেউ খাইয়ে দেয় না, সে তো শুধু তার ছেলেকেই খাইয়ে দিচ্ছে। ওই তুই আমার ছেলের খাবারের দিকে নজর দিবি না। বুঝো না কাকি, তোমার মেয়ে হিংসে করছে। তা তো বুঝতেই পারছি। এই দাঁড়া দাঁড়া, তুই আমাকে কাকি বললি কেন? তাইলে কি বলবো? কি বলবি মানে? মা বলবি, মা। এই তুমি কি বলছো? কাকে আমি পারবো না, আমার তোমাকে কাকি বলতেই ভালো লাগে। তুই যদি আরেকবার আমাকে কাকি বলিস তো আমি আর তোর সাথে কখনো কথা বলবো না। আরে আরে রাগ করো না। আচ্ছা যাও, আমি তোমাকে মা বলবো। শয়তান একটা, আমি জানতাম আমার ছেলে আমার রাগ করা দেখতে পারবে না। আচ্ছা বাদ দাও, এখন মা আয়, তোকেও খাইয়ে দিচ্ছি আমি। তারপর মা, মামা আর আমাকে খাইয়ে দিল। খাওয়ার পর আমি রুমে এলাম বিশ্রাম করতে। তখনই মামা আপু আসলো, এসে আমার পাশে বসলো। চলো আমরা দুজনে আজকে বিকেলে ঘুরতে যাই। আমি যাব, তাও আবার আপনার সাথে ঘুরতে? হাসালেন। এখানে হাসার কি আছে? প্লিজ চলো, একটু ঘুরতেই তো যেতে চেয়েছি। প্লিজ, আপনি আমার কাছ থেকে আপনার কোনো আবদার পূরণ করতে পারবেন না, তাই আপনি চলে যান। আমি আপনাকে সহ্য করতে পারছি না। কেন কেন তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? আরে জানতো, আপনি ডিস্টার্ব করেন না। তারপর মামা কেঁদে চলে গেল। এভাবেই চলে গেল 6 মাস। এখনো মামাকে আগের মতোই কষ্ট দেই, যাতে আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু তাকে যতই কষ্ট দেই না কেন, সে কিছু মনে করে না। অনেক সময় তার মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু কোনো এক অজানা বাধায় তাকিয়ে থাকতে পারি না। ও আপনাদের তো বলাই হয় নাই, আমার বড় ভাবি ও মেজো ভাবি দুজনেই প্রেগনেন্ট। তাছাড়া মামার পড়ালেখা এখন কমপ্লিট। তো একদিন খাবার টেবিলে, মাওয়া, তোমাদের খুশির খবর কবে শোনাবে? কি করে শোনাবো বলো? এই বাড়ির কটা গিন্নি আমাকে ভালোবাসে না। এখানে আমরা আবার কি করলাম? কি আর করবে, তোমার দুটি ছেলে তোমাকে খুশির সংবাদ দিল। একবারও কি ছোট ছেলেকে জিজ্ঞেস করেছো কেন সে এই খুশির সংবাদ দিতে পারলো না? তাছাড়া এখন আমার পড়ালেখাও শেষ, এখন বাসায় আমি কি করব? তখন আমার গলায় ভাত বেঁধে গেল। মেয়েটার কি একটু লজ্জা শরম নাই? তাই তো, আমাদেরই ভুল। কে আতিক, তুই আমাদের খুশি সংবাদ দিবি না? আরে মা, আমার তো পড়ালেখা শেষ হয়নি। তা আমি শুনতে চাই না। আমি চাই আমার 3 ছেলের ছেলে মেয়েদের নিয়ে এখন অবসর সময় কাটাতে। বয়স তো আর কম হলো না। এটা শুনে তাড়াতাড়ি খেয়ে উঠে চলে গেলাম কলেজে। দেখছো ও কিভাবে পালালো মা? আরে মা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপর সবাই খেয়ে দিয়ে উঠলো। মা বাবা চলে গেল রুমে, কারণ তারা দুজনে অসুস্থ। আর তখনই 3 চা মিলে বসলো আড্ডা দিতে। আরে তুই তো কিছুই বুঝিস না, একটা ছেলেকে ঘায়েল করতে কি মেয়েদের সময় লাগে? আরে আমি কত কি করেছি ওর জন্য, তাছাড়া কত সুন্দর করে সাজি ওর জন্য, আমার দিকে একবার ফিরেও তাকায় না। তাহলে এখন আরো ভালো করে চেষ্টা কর। অনেক কষ্ট করেছি তোমাদের দেবরের জন্য, আর একটুও সহ্য করব। এবার তো তোমাদের দেবরকে আমাকে মেনে নিতেই হবে। তারপর ওরা আরো আড্ডা দিয়ে রুমে গেল। এদিকে আমি আজকে ক্লাস করে বাসায় গেলাম সন্ধ্যার দিকে। তখনই মা আমায় তার রুমে ডাকলো। হ্যাঁ মা, বলো, কেন আমার এই রুমে ডাকলে? বাবা শোন, অনেক তো হয়েছে, এবার তো মেয়েটাকে মেনে নে। আমি জানি তুই মেয়েটাকে মেনে নেসনি। কি বলো মা, তুই জানো সে আমার সাথে কি করেছে? আমি সব জানি বাবা, ও আমাকে সব বলেছে। যার জন্য তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, এখন মেনে নে বাবা, আমি বলছি। মা, তারপরে তুমি ওকে মেনে নিলে? কারণ ও নিজের ভুল বুঝতে পেরেছে। তুই ওকে অবহেলা করার প্রতিদিন আর আমার কাছে এসে কান্না করে। আমি তোকে কিছু বলিনি, আমি ওর ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম। ও শত কষ্টের পরও তোর কাছে যায় তোর ভালোবাসা পাওয়ার জন্য। বাবা, আমার মনে হয় মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। এবার তুই ওকে মেনে নে। আচ্ছা মা, ভেবে দেখবো বলে রুম থেকে বের হলাম। রুমে যেতে যেতে ভাবছি, সত্যি তো, ওকে তো আমি অনেক কষ্ট দিয়েছি, তবুও সব সহ্য করে নিয়েছে। আচ্ছা, ওকে আরেকটু জ্বালিয়ে মেনে নিব। তারপর রুমে গেলাম। রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সবার সাথে ডিনার করে রুমে আসলাম। রুমে এসে খাটের সাথে হেলান দিয়ে ফেসবুকিং করছিলাম। তখনই মামা রুমে আসলো, খুব সুন্দর করে সেজে। আমি একবার আর চোখে তাকিয়ে আবার ফেসবুকিং করছিলাম। তখনই মামা আপু ঝড়ের গতিতে দৌড়ে এসে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। এ কি, আপনি আমার মোবাইলটা নিলেন কেন? চুপ, কথা বলবি না। আমি তোর জন্য এত সুন্দর করে সাজলাম আর তুই কিনা মোবাইল নিয়ে পড়ে আছিস। তুই জানিস আমার জন্য এখনো কত ছেলে পাগল, কিন্তু
আমি শুধু তোকে ভালোবাসি বলে তোর শত কষ্ট সহ্য করেছি, আর তোর কাছে একটা সন্তান চেয়েছি বলে তুই আমার দিকে ফিরেই তাকাস না। যা, তাইলে তোকে আজ থেকে বিরক্ত করব না। ওকে। কি বললি? যা শুনছেন তাই। আচ্ছা যা, আমি আর থাকবোই না এই পৃথিবীতে। বলেই হাতে ছুরি নিল। আরে আরে করছেন কি? আচ্ছা যান, আপনাকে মা হতে চান তো? আচ্ছা আজকে রাতে থেকে যান, তাহলে আমি আপনার মা হওয়ার মিশনটা কমপ্লিট করে দেব। আজকে রাত থাকবো মানে? আমাকে কি তোর সেই রকম মেয়ে মনে হয়? না। আচ্ছা যান, আপনি 1 বছরের জন্য থাকতে পারেন। আমার সন্তান হলে আমাকে দিয়ে চলে যাবেন। তোর 1 বছরের গুষ্টি পিন্ডি করি। যা, আমি এখনই মরে যাব। আচ্ছা ঠিক আছে, যান। আপনাকে আমি সারা জীবনের জন্যই রেখে দিব। এটা শোনার সাথে সাথেই মামা আপু ছুরি ফেলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও হালকাভাবে জড়িয়ে ধরলাম। অনেক কষ্ট দিয়েছি মেয়েটাকে। এ কি আপু, আপনি কাঁদছেন কেন? আর একবার আপু বললে আমি তোমার জিব্বা কেটে নিব ছুরি দিয়ে। কেন কেন? আমাকে নাম ধরে ডাকবা আর তুমি করে কথা বলবে। কিন্তু আমি তো তোমার ছোট। ছোট তো কি হয়েছে? তুমি তো আমার স্বামী। আর আমার পেছনে ঘোরার সময় মনে ছিল না আমি তোমার বড়? না মানে থাক, তোমাকে মানে করতে হবে না। এখন তোমাকে শাস্তি পেতে হবে আমাকে আপু বলার জন্য। কি শাস্তি পেতে হবে মানে? শাস্তি পেতে হবে। এখন আমাকে কোলে নিয়ে ছাদে যেতে হবে। হ্যাঁ, আমি তোমাকে কোলে নিয়ে ছাদে যাব কি করে? আমি তো নিজেই হাঁটতে পারি না। আমি কিচ্ছু জানি না, আমাকে কোলে করে ছাদে নিয়ে যেতেই হবে। তারপর মামাকে নিয়ে একটু দূরে যেতেই আমাকে নামিয়ে দাও। কেন? নামিয়ে দিতে বলেছি, দাও। নামাতে বললে কেন তুমি? আমি জানি তোমার কষ্ট হচ্ছে, এর থেকে চলো দুজন হাত ধরে হেঁটেই ছাদে যাই। এটা বলতেই আমি মামাকে জোর করে নিয়ে ছাদের দিকে হাঁটছি। আরে করছো কি? আমাকে নামিয়ে দাও, তোমার কষ্ট হচ্ছে। আরে এটা কোনো কষ্ট হলো? তুমি চলো তো। এরপর আমরা ছাদে পৌঁছলাম। মামাকে কোল থেকে নামালাম। দেখি মেয়েটা কাঁদছে। এ কি, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে কত ভালোবাসো, আর আমি কি না এই তোমাকেই কত কষ্ট দিয়েছি। আরে বাদ দাও তো, আমি আর পুরনো কোনো কিছু মনে করতে চাই না। আমিও তো তোমাকে কম কষ্ট দেইনি, তাই আমাদের নতুন ভাবে শুরু করা উচিত। আমিও চাই আমাদের জীবনটা রঙিন করতে তোমার সাথে। তারপর আমরা দোলনায় বসলাম। দুজনে বসে চাঁদ দেখছি। তখনই মামা আমাকে তার কোলে শুয়ে দিল। আমি কোলে শুয়ে ওর মুখের দিকে তাকিয়ে দেখি মেয়েটা কত মায়াবী। মামাও আমার দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁট কাঁপছে। তারপর আস্তে আস্তে দুজনের ঠোঁট এক হয়ে গেল। পুরো 2 মিনিট পর ছাড়লো। আরে এতক্ষণ ধরে কেউ কিস করে? কি করব বলো, তোমার ঠোঁট দেখে সামলাতে পারিনি। আচ্ছা, অনেকক্ষণ তো হলো চাঁদ দেখা। এখন রুমে চলো, আমার ঘুম পেয়েছে। কি, তোমার ঘুম পেয়েছে মানে? আজকে কোনো ঘুম নেই, আজকে আমরা শুধু রোম্যান্স করব। আসছে রোমান্স করতে, এসব আমার দ্বারা হবে না। কি বললি তুই? রোম্যান্স করবি না মানে? যত সব আনরোম্যান্টিক। বলেই রেগে রুমের দিকে হাঁটা ধরলো মামা। আচ্ছা তাইলে আমি আমার রোমান্টিকতা দেখাচ্ছি। বলেই মামার হাত ধরে বুকে টেনে নিলাম। তারপর মামাকে কোলে নিয়ে রুমের দিকে হাঁটলাম। দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি। এরপর আমরা রুমে পৌঁছালাম। আচ্ছা তাহলে এখন মিশন স্টার্ট করি। যা, আমার লজ্জা করে। এতক্ষণ তো আমাকে ভালোই আনরোমান্টিক বলছিলে, তাহলে এখন লজ্জা পাচ্ছ কেন? তোমার একেবারে একটুও লজ্জা নেই। ধুর, বাদ দাও তো। আগে আমরা আমাদের কাজ করি, বাকিটা ইতিহাস। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মামা আমার বুকের উপর ঘুমাচ্ছে। কি যে সুন্দর লাগছে ওর ঘুমন্ত মুখটা। তাই ওকে না জাগিয়ে একটা কপালে কিস করে আমিও আবার জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর, আই ওঠো। কেন? আমি আরো ঘুমাবো, তুমি আমার সাথে ঘুমাবে। আই ছাড়ো, এখন গোসল করতে হবে, তারপর ভাবিদের সাহায্য করতে হবে। ওকে যাও, আমি আরো ঘুমাবো। তারপর মামা গোসল করে মাকে চা দিয়ে ভাবিদের কাজে সাহায্য করতে লাগলো। কিরে মামা, আজকে এত খুশি খুশি লাগছে কেন? আরে বলো না, তোমাদের দেবরকে রোমান্টিক বানিয়ে ফেলেছি। তার মানে আতিক তোকে মেনে নিয়েছে? হুম। লজ্জা পাওয়া আর যাই করো, আমাদের ট্রিট দিতে হবে। তোমরা আতিকের থেকে নিয়ে নিবে। না না, তা হবে না, তোমাকেই ট্রিট দিতে হবে। আতিককে বিশ্বাস নেই, শেষে কিনা টাকাটা আমাদের দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, আমিই দিব। এখন রান্না তো শেষের দিকে, আমি গিয়ে ওকে জাগিয়ে দিই, ও এখনো ঘুমাচ্ছে। কেন, কালকে বেশি রাত পর্যন্ত হয়েছিল? ধুর, তুমিও না। বলে রুমের দিকে আসলো মামা। এদিকে আমি ঘুমাচ্ছিলাম। আই এখন ওঠো, তোমাকে কলেজে যেতে হবে তো। আমি চোখ মেলে দেখি মামা ডাকছে। তখনই হাত ধরে টান দিয়েই বুকের কাছে নিয়ে আসলাম। আরে
এখন আবার কি শুরু করলে? কালকে সারা রাত ঠিক মতো ঘুমাতে দাওনি। কি করব বলো, তোমাকে দেখলেই কাছে না টেনে থাকতে পারি না। চলো আবার শুরু করি। আই না না প্লিজ, আমি একটু আগে গোসল করেছি। দূর, বাদ দাও তো। আবার আমার সাথে একসাথে গোসল করবে, তারপর একটুকু ইতিহাস। তারপর দুজনে একসাথে খাবার টেবিলের দিকে গেলাম, তারপর খেতে বসলাম। দাঁড়া আতিক, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আই না, আমার বরকে তোমাদের খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খাইয়ে দিব। এই একদম বেশি কথা বলবি না। ও যেমন তোর স্বামী তেমন আমারও ভাই। আরে ঝগড়া বাদ দে, তোরা তিনজনই ওকে খাইয়ে দিবি। আচ্ছা মা। এটা দেখে আমার দুই ভাই খাবার না খেয়ে বসে আছে। এই তুমি না খেয়ে বসে আছো কেন? এই একদম আমার ভাইয়ের খাবারের দিকে নজর দিবা না। আর এই বুড়ো বয়সে আমার হাতে খাওয়ার এত শখ কেন? ভাইয়া চুপ হয়ে গেল, আমি তো খালি হাসছি। অন্যদিকে এ কি, তোমার আবার কি হলো? না মানে, আমাকে একটু খাইয়ে দিবে? কেন তোমার হাত নেই? ওর তো হাত আছে, ওকে খাইয়ে দিচ্ছ কেন? এই একদম ওর সাথে তোমার তুলনা করবে না, ওকে? ও আমার কলিজার টুকরা ভাই। মেজো ভাবি ডাক দেখে মেজো ভাইও চুপ হয়ে গেছে, আর আমি হাসছি। এই একদম হাসবি না, এমনিতে আমাদের বউয়ের হাতে খাচ্ছিস। কি করবো বলো, আমার হাসি আর থামতেই চায় না। দেখ আবার দাঁত কেলিয়ে হাসছে। আরে বাবা, তোরা মন খারাপ করিস না, আমি তোদের খাইয়ে দিচ্ছি, তোরা দুজন আমার কাছে আয়। এটা শুনেই দুজনে মায়ের কাছে চলে আসলো। তারপর মা তাদেরকে খাইয়ে দিল। খাওয়া শেষে ভাইয়ারা অফিসের জন্য বেরিয়ে গেল। আমিও রুমে গিয়ে কলেজের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তখনই মামা আসলো। শোনো, কলেজে যাবে ভালো কথা, অধরার আশেপাশে যাবে না। আরে বোকা, আমি তোমাকে রাগানোর জন্য অধরাকে আমার সাথে অভিনয় করতে বলেছিলাম। তাই নাকি? তাইলে এখন আমিও তোমার সাথে কলেজে যাব একটু। কেন, তুমি গিয়ে কি করবে? আরে সেদিন ওকে না জেনে থাপ্পড় দিয়েছিলাম না, সেই জন্য। আচ্ছা চলো। তারপর আমি আর মামা রেডি হয়ে নিচে আসলাম। এরপর মাকে বলে আমরা বাইকের কাছে গেলাম। আমি উঠে বাইকটা স্টার্ট দিতেই মামা পিছনে উঠে বসে আমাকে জড়িয়ে ধরলো। সত্যি এর ফিলিংসটা খুব ভালো ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা কলেজে পৌঁছালাম। তারপর মামাকে নামিয়ে আমি বাইকটা পার্ক করে মামার কাছে আসলাম। মামার কাছে আসতেই মামা আমার হাতটা ধরলো। তারপর দুজনে হেঁটে আমার বন্ধুদের কাছে গেলাম। কিরে, আজকে দুজন একসাথে সব রাগ অভিমান শেষ নাকি? হয়েছে। ও তাইলে তো ভালোই হয়েছে, এখন আমাদের ট্রিট দে। শালা বিয়ে করলাম আমি, আর ট্রিটও দিব আমি, এ হয় নাকি? তুমি ফাজিলগিরি থামাও মামা, আগে ট্রিট দাও। আচ্ছা যাও, আজকে সবাইকে ট্রিট আমি দিব। আচ্ছা ভাবি, আপনি দিলেই হবে, ওর কাছ থেকে জীবনও ট্রিট পাবো না। তাহলে চাষ কিসের লাগি শালা? ওই তুই চুপ থাক, যা, তোরে আমার বিয়েতে দাওয়াত দিব না। তাহলে দেখবি বিয়ের দিন তো জামাই নাই। হারামি। সবাই হেসে দিল। আচ্ছা এখন থামো, অধরা এদিকে আসো। জি বলেন। শোনো বোন, সেদিন না জেনে আমি তোমাকে থাপ্পড় মেরেছিলাম, প্লিজ তুমি কিছু মনে করো না। আরে না ভাবি, আমি কিছু মনে করিনি। আসলে নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখলে তো এরকম করবেনি। ও, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আচ্ছা এখন চলো সবাই রেস্টুরেন্টে। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে বিল দিয়ে বের হলাম। বিলটা অবশ্য আমি দিয়েছি, মাওয়া দিতে চেয়েছিল কিন্তু বারণ করেছি। তারপর ওখান থেকে বন্ধুদের বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসলাম। তারপর বিকেল বেলা আবার ভাবিদের ট্রিট দিলাম। এভাবে চলে গেল আরো 2 মাস। তো একদিন সকালবেলা সবাই খাবার খাচ্ছি, মাওয়া আমাকে খাইয়ে দিতে যাবে। তখনই মাওয়া মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তখনই আমি তাকে ধরে ফেলি। আরে আরে কি হলো? আতিকাকে তোর রুমে নিয়ে যা। আচ্ছা মা। এই শুনো, তুমি ডাক্তারকে ফোন করো। তারপর বাবা ডাক্তার আঙ্কেলকে ফোন দিল, আর আমি মামাকে কোলে করে আমার রুমে নিয়ে গেলাম। কিছুক্ষণ পর ডাক্তার আঙ্কেল আসলো, একটু চেক আপ করে। আরে মিষ্টি আনুন। কেন, তার মানে দাদু হতে চলেছে? আর আতিক, তুমি বাবা হতে চলেছো। আমি এখনই মিষ্টি আনছি আঙ্কেল, আপনি একটু অপেক্ষা করুন। তারপর মিষ্টি এনে সবাইকে খাওয়ালাম। আমার বন্ধুরাও এসেছিল খবর শুনে, ওরাও খুব খুশি। সব থেকে বেশি খুশি মামা। আজকে আমি অনেক খুশি জানো। কেন? এমনিতে মার ডাক শুনতে পারবো, তার উপর তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, অন্তত পক্ষে এই বাচ্চার জন্য। আমি তোমাকে তো এমনিতেই ভালোবাসি। জানি তো, তবুও তুমি এখন আমাকে আর ছেড়ে যেতে পারবে না। এভাবেই কেটে গেল আরো 7 মাস। ও আপনাদের বলতেই ভুলে গিয়েছি, আমার বড় ভাইয়ের ছেলে হয়েছে।
এবং মেজো ভাইয়ের মেয়ে হয়েছে। তারপর মাওয়া এখন ওটির ভিতরে, আমি বাইরে দাঁড়িয়ে আছি অনেক টেনশনে। বাবা মা আমাকে নানাভাবে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমি টেনশন মুক্ত হতে পারছি না। ভাবি ভাইয়ারাও নানাভাবে বোঝাচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। আঙ্কেল, ভিতরের কি অবস্থা? তুমি শান্ত হও আতিক, তোমার একটা ছেলে হয়েছে এবং বাচ্চার মাও ভালো আছে। ও আঙ্কেল, আমরা কি ভিতরে যেতে পারবো? না বাবা, একটু পরে কেবিনে শিফট করা হবে, তখন দেখা কইরো। তারপর ডাক্তার আঙ্কেল চলে গেল। কিছুক্ষণ পর মামাদের কেবিনে শিফট করা হলো। তারপর আমি রুমে ঢুকলাম, দেখি মামা ঘুমাচ্ছে। ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তখনই মামা চোখ খুললো। তুমি খুশি হয়েছে তো? আমি আজকে অনেক খুশি হয়েছি। তারপর বাবুর কাছে গেলাম, আমি দেখতে একেবারে মামার মতো। তারপর বাবুকে কোলে নিলাম। আচ্ছা, বাবুর নাম কি দিবে? আমি ঠিক করে রেখেছি তো তোমার নাম অনুযায়ী। কি সেটা? শাহেদ আহসান লিসান। তারপর 7 দিন পরে মামাকে বাসায় নিয়ে গেলাম। এভাবে চলে গেল আমাদের সারা জীবন।